পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ। পর্ব সংখ্যা 17। কমলাপুর রেল স্টেশন। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। ডাক্তার পরিবার ট্রেন ছাড়ার ঠিক শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। পরিবার বড় কিংবা বাচ্চা কাচ্চা থাকলে দেরি হয়ে যায়। রাজিয়া শেখের যন্ত্রণা যত এই ছেলে মেয়েকে নিয়ে। জুনায়েদকে পই পই করে বলে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে তারা রাতেই রওনা দেবে। 9টার ট্রেন, কিন্তু ছেলে বিকালে উধাও হয়ে গেছে। অন্য পাড়ায় ক্রিকেট খেলতে চলে গিয়েছে। ফিরেছে 7টা নাগাদ। এসেই তার জামা কাপড় আবার গোছগাছ করেছে। মায়ের গোছানো তার পছন্দ হয়নি। এ নিয়ে জুনায়েদকে এক দফা বকেছেন। এশার বেলায় সে মার্কেটে নতুন জুতা দেখেছে, সে জুতো রিয়াজ সাহেব বিকেলের দিকে এনেও দিয়েছে। কিন্তু তার জুতার সাথে মোজাও লাগবে। গরমের দিনে কি মোজা পরে? তার উপর এশার গরমে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বেশ সাবধানেই রাখতে হয় মেয়েকে। কিন্তু এশা কি এত কথা শোনার পাত্রী? সে নাছর বান্ধা, তার মোজা লাগবেই লাগবে, নয়তো সে বিছানাতেই ঘাপটি মেরে বসায় থাকবে, কোথাও যাবে না। অগত্যা রিয়াজ সাহেব এক পরিচিত ছেলেকে দিয়ে আনিয়ে দিল। রাজিয়া শেখ এশার এই জেদের জন্য কতক্ষণ বকাবকি করলেন। মৌনুর দেখা গেল অন্য সমস্যা। তার একজোড়া কানের দুল আর 400 টাকা হারিয়ে গেছে। তা খোঁজাখুঁজি করতে গিয়ে সে 7:30 বাজিয়ে ফেলল। টাকার সাথে নিবিড়ের চিঠিটাও ছিল। এজন্য তার যে করেই হোক খামটা লাগতই। শেষমেশ পেল জুনায়েদের কাছে। তাই প্রাইভেট স্যারের বেতন দিবে, এজন্য ভেতরে কি আছে চেক না করেই খাম এনে রেখেছিল নিজের কাছে। ভেবেছে কিছু থাকলেও খাম থেকে বের করে এটা স্যারের বেতনের সাথে দিয়ে দিবে। জুনায়েদের অদ্ভুত স্বভাব আছে। তার নাকি খালি হাতে স্যারদের টাকা দিতে লজ্জা লাগে। এই জন্য এই অবধি সে সবসময় খাম ব্যবহার করে। এ নিয়ে রাজিয়া শেখের মৌনকেও বকাবকি করলেন। যখন ধমকিয়ে মৌনকে তৈরি হতে পাঠালেন, তখন রিমঝিমের ফেরার হুঁশ নেই। রিয়াজ সাহেব দুবার কল দিয়ে ফেলেছেন রিমঝিমকে। সে বারবার আসছি বলে কল কেটে দিয়েছে। রিমঝিম ফিরল একদম 8টা বাজার কিছুক্ষণ আগে। রাজিয়া শেখ রাগটা নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু যখন দেখলেন রিমঝিম তৈরি হওয়ার বদলে বাথরুমে ঢুকেছে, তার মেজাজ 7 আসমানে পৌঁছে গেল। তিনি চেঁচালেন, এই বাথরুমে গামছা নিয়ে যাচ্ছিস কেন? গোসল দেব। রাজিয়া শেখের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ট্রেন 9টা বাজে। এখন ঘড়িতে 8টা ছুঁই ছুঁই। কমলাপুর রেল স্টেশনে যেতে তো সময় লাগবে। রাজিয়া শেখ দাঁতে দাঁত চেপে বললেন, লাগবে না করা, তৈরি হ দ্রুত। কি যে বলো মা, রোগীর জীবাণু নিয়ে এসেছি। গোসল ছাড়া আমি এক পাও চলতে পারবো না। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিমঝিম দরজা আটকে দেয়। মায়ের চেঁচামেচিতে 10 মিনিটের মধ্যেই বেরিয়ে গেল। যেখানে তাদের বোনদের গোসল করতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। রাজিয়া শেখ সব ছেলেমেয়েকে বকতে বকতে গলা ভেঙে ফেলেছেন। সারা রাস্তা স্বামীর সাথে অভিযোগ করতে করতে আসলেন, এই জন্য আমি কোথাও যেতে চাই না। এক একজনের এক এক কীর্তি আর ভালো লাগে না। দেখে নেবেন, একদিন দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি থাকবেন। বাবার কোলে বসা এসা তখন বলে, তোমার কাছে তো টাকা নেই আম্মু, কোথাও যেতে হলেও তো বাবার থেকেই টাকা নিয়ে যেতে হবে। রিয়াজ সাহেব হো হো করে হেসে উঠলেন। মেয়েরাও হাসলো, তবে ঠোঁট চেপে, নয়তো আবারও মায়ের রাগ সইতে হবে। কমলাপুর এসে শুনল ট্রেন 10 মিনিট লেট হবে। বাবা মা হাঁপ ছেড়ে বাঁচতেন। মালপত্র নিয়ে আসতে ওদের সাহায্য করেছে প্রণব। রিক্সার জন্য যখন দাঁড়িয়েছিল ওরা, প্রণবই সাহায্য করছিল। যখন সবাই প্ল্যাটফর্ম অনুযায়ী ট্রেনে উঠছিল, সবার শেষে ছিল রিমঝিম এবং প্রণব। প্রণব মালপত্র জায়গা মতো রেখেই চলে আসবে। রিমঝিম বলল, আপনিও আসুন না ভাইয়া আমাদের সাথে। প্রণব হেসে বলল, তুমি বলছো এতেই খুশি হয়েছে ঝিম, পরের বার যাব। ধন্যবাদ সাহায্যের জন্য। প্রণব রিমঝিমের দিকে তাকালো। নিয়ন আলোয় রিমঝিমকে অদ্ভুত সুন্দর লাগছে। প্রণব মাথা নাড়ায়। কদিনের জন্য যাচ্ছ? সপ্তাহখানেক। রোগীরা ছুটি দিল? রিমঝিম হেসে ফেলল। হাসি বজায় রেখে বলল, জি, তারাও জানে তাদের ডাক্তারের বিশ্রামের প্রয়োজন। যাক, তুমি তবে সৌভাগ্যবতী। চা খাবেন? প্রণব ওদের কেবিনে লাগেজ ঢুকিয়ে দিয়ে বলল, চায়ের লোভ করলে দেখা যাবে আমাকে নিয়েই ট্রেন রওনা হয়েছে। রিমঝিম আবারও হাসলো। এসা বলল, ভাইয়া আমি কিন্তু 1 সপ্তাহের ছুটি নিয়েছি পড়া থেকে। মাকে বলে দাও ওখানে গিয়ে যাতে পড়ার কথা না বলে। বিয়ে বাড়িতে কেউ পড়তে যায় নাকি? প্রণব মুচকি হেসে এশার চুল এলোমেলো করে দিল। ট্রেন ছাড়ার সময় হয়েছে। প্রণব সকলের থেকে বিদায় নিয়ে রিমঝিমের দিকে তাকালো। সাবধানে যাবেন ঝিম। 1 সপ্তাহ মন খুলে বাঁচবেন। ধরে নিন এই সপ্তাহ শুধু আপনার নিজের, কোনো স্যাক্রিফাইস নয়। নিঃস্বার্থ মানুষদেরও নিজেকে সময় দেওয়ার দরকার হয়। আসি, আল্লাহ হাফিজ। রিমঝিমকে প্রণবের বলা কথাগুলো মৌনও শুনল। তার মাথায় আবারও নিবিড় ঘুরঘুর করছে। মৌন মাথা চেপে বসে রইল। কেন যে সব জায়গায় শুধু নিবিড় বিচরণ করে।
নিবিড়কে এত ভাবার কি আছে? মৌন মাথা চেপেই বলল, আপা আমাকে চা দাও। মাথা ধরেছে। নাহিয়ান দীপ্তকে পড়াতে এসেছে। দীপ্তকে পড়ানো শেষ হলেই সোহারার পড়ানোর পালা হবে। অবশ্য সোহারা সপ্তাহে 3 দিন পড়ে। দীপ্তর থেকে জেনেছে দীপ্তর মা বাড়ি নেই, কোনো কাজে নাকি বেরিয়েছেন। এতে নাহিয়ানের অস্বস্তি হলো। দীপ্ত থাকলেও ঘরে অল্প বয়সী মেয়ে আছে, ব্যাপারটা কেমন দেখা যায়। সোহারা এর মাঝে আসলো নাস্তা নিয়ে। সে প্রায়ই এটা সেটা বানিয়ে এনে নাহিয়ানকে খাওয়াবে। এবারও ব্যতিক্রম হলো না, কিন্তু প্রতিবারই খাবার দিয়ে সোহারা চলে যায়। আজ গেল না। অন্য এক চেয়ারে গিয়ে বসল। ভাবভঙ্গি এমন যেন খুব সিরিয়াস কিছু বলতে চাচ্ছে। নাহিয়ান ওর দিকে খুব একটা ফিরে দেখল না। দীপ্তর করা অঙ্কে লাল কলমে দাগ দিতে দিতে বলল, কিছু বলবে? জি, এই জন্যই বসেছি। নাহিয়ান মাথা তুলে তাকালো। সোহারা বেশ প্রস্তুতি নিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি নতুন টিউশনি খুঁজে নিন ভাইয়া। সোহারার গলার স্বরে বদলে ভাইয়া ডাক শুনে সে একটু চমকালো। হঠাৎ এই মতিভ্রম কেন? কি চলছে এই ছোট্ট মাথায়? নাহিয়ান গলা পরিষ্কার করে বলল, সরি, বুঝিনি। বলেছি আমি এখন থেকে আর আপনার কাছে পড়ব না। আম্মু বাসায় নেই, থাকলে আম্মুই আপনাকে সুখবরটা দিত। পড়বে না কেন? কোন ভূত চেপেছে আবার মাথায়? সোহারা উঠে দাঁড়িয়ে দীপ্তর রুম থেকে যাওয়া ধরেছে। আপনি একবার বলেছিলেন শিক্ষক হচ্ছে পিতার সমান। আমার আব্বু আছে, আমি চাই না আপনাকে পিতার মতো সম্মান দিতে। বলেই নাহিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে সোহারা একবার পালালো। নাহিয়ান বোকার মতো বসে রইল। আজব এক মেয়ের খপ্পরে পড়েছে সে। খাবারের ঢাকনা ওঠাতেই দেখল কেক। কেকের সাথে সোহারার লেখা একটা চিরকুট। আজ আমার জন্মদিন ভাইয়া। এই জন্মদিনে আপনাকে স্যার হিসেবে ত্যায্য করলাম। এখন থেকে ভাইয়া ডাকবো। সামনে নাম ধরেও ডাকতে পারি, তবে সেটা সামনের জন্মদিনে ভাববো। দীপ্ত পড়া শেষে ডেকে একটু আমাকে হ্যাপি বার্থডে জানাবেন প্লিজ। এই চিরকুট পড়ার পর নাহিয়ানের মাথায় একটা প্রশ্ন খেলে গেল। মেয়েটা বোকা, পাগল নাকি বেয়াদব? দীপ্তকে পড়ানো শেষে নাহিয়ান বের হতে নিল। এমন সময় তার সোহারাকে মনে পড়ল। সে দীপ্তকে ডেকে বলল, সোহারাকে ডাকো। সোহারা কিছুক্ষণের মধ্যেই আসলো। অবাক কাণ্ড, সোহারার হাত মৃগী রোগীর মতো কাঁপছে। সোহারা কাঁপা গলায় বলল, ডেকেছেন ভাইয়া? হ্যাঁ, শুভ জন্মদিন। টেস্ট পরীক্ষায় পাশ করো। আপাতত এটুকুই দোয়া দিতে পারলাম। কেকের জন্য ধন্যবাদ। সোহারার হাতের সাথে এবার শরীর কাঁপছে। কোনো রকমে মাথা নেড়ে বলল, আমি কেক বানিয়েছি। নাহিয়ান আর কিছু বলল না। জুতো পড়তে পড়তে বলল, কিছু মনে করো না। আমার মনে হচ্ছে তোমার মৃগী রোগ আছে, তোমার চিকিৎসা প্রয়োজন। ভোর 4টা নাগাদ ওরা চট্টগ্রাম পৌঁছেছে। কোনো রকমে মামা বাড়ি ফিরেই রিমঝিম সহ বাকি 2 ভাই বোন বিছানায় শুয়ে পড়েছে ঘুমে। এসা যেহেতু পুরো পথ ঘুমিয়ে এসেছে, তার আর ঘুমানোর প্রয়োজন হলো না। সে ফেরার পর থেকেই মায়ের সাথে লেপ্টে রইল। নতুন পরিবেশে সহজ হয়ে গেলে আবারও সে বাদরামি শুরু করবে। ইয়ামিন তো জামাই বোনকে পেয়ে বড় ভাইয়ের সাথে বাজার করতে চলে গিয়েছে। ওরা বাজারের পরিকল্পনা করেই রেখেছিল, যেন ওরা আসলেই তাজা তাজা বাজার করতে বেরোবে। মনো বিকেলের দিকে মামাতো খালাতো ভাই বোন শিহাব এবং বুসরার সাথে বেরিয়েছে। রিমঝিমের মাথা ধরেছে, এজন্য সে বিশ্রাম নিচ্ছে। আর এশাকে তো এখানে আসার পর দেখাই যাচ্ছে না। মামাদের এই বাংলোতে সে একদম ছোটবেলায় একবার এসেছিল, যখন নানা বেঁচে ছিল। এরপর প্রতিবার এখানে আসবে আসবে করেও আসা হয়নি। আগে নানুর সাথে অন্য জায়গায় থাকতো। নানু মারা যাওয়ার পর আবারও এই বাংলোতে সব ভাইরা উঠেছেন। নানা মারা যাওয়ার পর নানু কিছুতে এখানে থাকতে চাননি। সে নাকি রোজ নানাকে স্বপ্ন দেখতেন, শোক সইতে পারতেন না। এজন্য তিনি বায়না করলেন অন্য জায়গায় যাবেন। এজন্য এক প্রকার বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে দেওয়া। এই বাড়ি থেকে রেলপথ কাছেই, ট্রেন গেলে বাড়ি খুব ঝাঁকুনি দেয়। ফুচকা খাওয়ার সময় মৌন মামাতো ভাইয়ের থেকে শুনল কাছাকাছি নাকি কলোনি আছে নেভিদের। মৌন শুনে অবাকই হলো। এই জন্যই এই এলাকা এত পরিচ্ছন্ন এবং ভিআইপি। খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় যখন গোলাপি হাওয়াই মিঠাই নিয়ে যখন ওরা হাইওয়ে পার ধরতে নিচ্ছিল, অমনি মৌন নিবিড়কে দেখে থমকে যায়। নিবিড় ঠিক রাস্তার ওপারে। সে কি স্বপ্ন দেখছে? মৌন টের পেল না কিছু সেকেন্ডের মধ্যে মৌনর দিকে একটি প্রাইভেট কার ছুটে আসছে। রাস্তার ওপার থেকে নিবিড় মৌনকে স্পষ্ট দেখে চেঁচালো, মৌন সাবধানে।